সম্মানিত দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি মেট্রোসেম টু দ্য পয়েন্ট অনুষ্ঠানে। আমি তারিকুল ইসলাম মাসুম। যেখান থেকে যুক্ত হয়েছেন আমাদের সাথে সবাইকে শুভেচ্ছা, ভালো আছেন সে প্রত্যাশা রেখে শুরু করছি আজকের অনুষ্ঠান। আলোচনার বিষয় জুলাই ঘোষণায় কি থাকছে। আমরা ইতিমধ্যে জেনেছি 31 ডিসেম্বর জুলাই বিপ্লবের ঘোষণাপত্র ঘোষণা করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। একটা সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে তারা জানিয়েছে এই ঘোষণায় কি থাকবে, এরপরে কি হবে, নানান বিষয়ে আলোচনা করব। আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন আব্দুল লতিফ সম্রাট, সদস্য কেন্দ্রীয় কমিটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং সাবেক সভাপতি যুক্তরাষ্ট্র বিএনপি। আপনাকে স্বাগত। আসসালামু আলাইকুম, ধন্যবাদ। সম্মানিত দর্শক, আমাদের সাথে আরও উপস্থিত আছেন ডাক্তার মোহাম্মদ মিজানুর রহমান, গণফোরামের সাধারণ সম্পাদক। আপনাকে ধন্যবাদ। আর যেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দিবে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ আমাদের সাথে আছেন। আব্দুল হান্নান মাসুদ, আপনাকে স্বাগত জানাচ্ছি। সরাসরি শুরু করি, আব্দুল হান্নান মাসুদকে দিয়ে শুরু করি। আপনার কাছে জানতে চাই এই জুলাই ঘোষণায় কি থাকবে। আমি প্রথমের প্রেক্ষাপট বলছি। দেখেন হচ্ছে জুলাইয়ের ঘোষণাপত্রটা প্রয়োজন কেন। জুলাইয়ের এই যে এক দফা আন্দোলন, সেটা একটা রক্তাক্ত সংঘাতের মধ্য দিয়ে হয়েছে। সরকারের পতন হয়েছে, শেখ হাসিনা পালিয়েছে। আমরা সেই আমাদের এক দফার মধ্যে বলছি ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ করতে হবে, নতুন রাজনৈতিক বন্দোবস্ত করতে হবে, নতুন একটি সরকারকে দায়িত্ব দেওয়া হয়েছে। যে কোনো একটা গণ অভ্যুত্থানের পরে, বিপ্লবের পরে এটার অ্যামেন্ডমেন্ট, এটার একটা ঘোষণাপত্র থাকা দরকার, প্রক্লেমেশন থাকা দরকার। যেটা সাউথ কোরিয়া আছে, আমেরিকাতে আছে, অনেকগুলো প্রক্লেমেশন ইউরোপীয় কান্ট্রিগুলোতে আছে। যখনই বড় কোনো আন্দোলন গড়ে ওঠে, এটার একটা সাংবিধানিক স্বীকৃতি দরকার হয়। এটার একটা যারা আন্দোলন করে তারা একটা প্রক্লেমেশন আকারে দেয় তারা কেন এই আন্দোলনটা করেছে। আমাদের তো ইতিহাসে 1947 আছে, ইতিহাসে আমাদের 1971 আছে, ইতিহাসে আমাদের 1990 আছে, তারপরেও কেন 2024 এসে আমাদেরকে জীবন দিতে হয়েছে। আমরা তো 1947 সালে আমরা মুক্তির জন্য লড়াই করে ব্রিটিশদেরকে খেদিয়েছি। 1971 সালে আমাদের পূর্বপুরুষরা রক্ত দিয়ে, জীবন দিয়ে, তারা হচ্ছে জীবনের বিনিময়ে নতুন মানচিত্র এনেছে, নতুন পতাকা এনেছে মানুষের মানবিক মর্যাদা রক্ষার জন্যে। আবার 1990 সালে গণতন্ত্রের জন্য নূর হোসেন মিলাদরা জীবন দিয়ে গণ অভ্যুত্থান ঘটিয়েছে। তারপর আবার 2024-এর প্রয়োজন পড়লো কেন, এইটা একটু লিপিবদ্ধ থাকা দরকার, এটা জাতির কাছে স্পষ্ট হওয়া দরকার, এটা ঐতিহাসিক দলিল হিসেবে থাকা দরকার। এই দলিলের কতখানি কাজ শেষ হয়েছে এবং হচ্ছে এই দলিলের পরে আমি একটু বলছি, এই দলিল হওয়ার পরে দলিলে এখন হচ্ছে কেন মানুষ এখন হচ্ছে যেই কারণে মানুষ এই জীবন দিয়ে 24 ঘটিয়েছে, সেই 24-এর পরে মানুষের আকাঙ্ক্ষা কি। দেখেন এই আকাঙ্ক্ষায় 24-এর এই আকাঙ্ক্ষার ক্ষেত্রে হচ্ছে আপনার মানুষ কিন্তু হচ্ছে ছাত্র প্রতিনিধিদের উপর, ছাত্র নেতাদের উপর বিশ্বাস করে রাজপথে এসে জীবন বিলিয়ে দিয়েছে। এক একজন ছাত্র প্রতিনিধি রাতের বেলা একটা ঘোষণা দিয়েছে, আগামীকাল আমরা মার্চ টু জাস্টিস করবো, পরের দিন 30-40 জন জীবন দিয়ে দিয়েছে। ছাত্র প্রতিনিধিরা, ছাত্র নেতৃবৃন্দ ঘোষণা দিয়েছেন যে আমরা আগামীকালকে লং মার্চ টু ঢাকা করব, আমরা আগামীকাল অসহযোগ আন্দোলন করব, সেদিন 150 জন জীবন দিয়ে দিয়েছে। প্রতিদিন এক একটা ঘোষণা হয়েছে, মানুষ গিয়ে তাদের কথায় ভরসা রেখে রাস্তায় নেমে জীবন দিয়ে দিয়েছে। সুতরাং তাদের একটা স্বীকৃতি দেওয়া দরকার, মানুষের কি আকাঙ্ক্ষাকে ধারণ করে মানুষ জীবন দিয়েছে। কারণ ছাত্র নেতারা যে আকাঙ্ক্ষাটা মানুষকে দেখিয়েছে, যে স্বপ্নটা দেখিয়েছে, সেই স্বপ্নটাকে ধারণ করে, সেই আকাঙ্ক্ষাটাকে ধারণ করেই কিন্তু মানুষ রাস্তায় নেমে জীবন দিয়েছে। এই ছাত্র নেতাদের আহ্বানে রাজনৈতিক দল রাজপথে নেমেছে, তারাও ছাত্র নেতাদেরকে লিডারশিপ মেনেই রাজপথে নেমেছে, যেহেতু ছাত্র নেতাদের আহ্বানে নেমেছে। যখন তারা ডেকেছে, বিএনপি নেমেছে, জামাত নেমেছে, বাম রাজনৈতিক দল নেমেছে, ছাত্র সংগঠনগুলো নেমেছে, প্রত্যেকের জায়গা একটাই, আমরা নতুন বাংলাদেশ দেখতে চাই। 71-এর পরে যে আবর্জনা এই বাংলাদেশে আবার সৃষ্টি করেছে মুজিবের সরকার, মুজিববাদী যে সংবিধানের মধ্য দিয়ে, বারবার কাটাছাড়ার মধ্য দিয়ে শেখ হাসিনা যেটাকে একেবারে শক্ত ভিত্তি দিয়েছে, এই ভিত্তিটাকে ভেঙে চুরে দিতে হবে। এই ভিত্তি সংবিধান যদি ভেঙে দেই, তার পদ্ধতি কি এই সময়? আমরা বলছি না যে হচ্ছে 72 সংবিধানকে ভেঙে দিচ্ছে, আমরা বলতেছি এই পুরো ভিত্তিটাকে আমরা ভেঙে দিতে চাচ্ছি, ভেঙে নতুন ভাবে গড়তে চাচ্ছি। যে হচ্ছে আমরা পচে গলে যাওয়া প্রতিটি ইনস্টিটিউশন ভেঙে দেওয়ার কথা বলতেছি, নতুন ভাবে গড়ার কথা বলছি। এই দায়িত্বটা গভর্নমেন্টকে দেওয়া হয়েছে 8ই আগস্ট। গভর্নমেন্টকে আমরা আনুষ্ঠানিক কোনো স্বীকৃতি দিয়ে এই দায়িত্বগুলো বুঝিয়ে দিইনি, আনুষ্ঠানিকভাবে অনানুষ্ঠানিকভাবে আমরা দিয়েছি। ছাত্র নেতারা গণ অভ্যুত্থান করেছে, ডক্টর মোহাম্মদ ইউনূসকে আহ্বান করেছে এই দেশে সরকার গঠন করার জন্য, অভ্যুত্থান পরবর্তী সরকারের নেতৃত্ব দেওয়ার জন্য উনি এসেছেন। কিন্তু ওনাকে কি কি দায়িত্ব দেওয়া হয়েছে এই গণ অভ্যুত্থানের পক্ষ থেকে, এই গণ অভ্যুত্থানের কৃষক, শ্রমিক, খেটে খাওয়া মজুর থেকে শুরু করে ছাত্ররা পর্যন্ত যারাই রাজপথে নেমেছে, যারাই জীবন দিচ্ছে, তারা কি কি দায়িত্ব ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে দিয়েছে, সেটা আনুষ্ঠানিকভাবে দেওয়া হয়নি। তো এর জন্য একটি প্রক্লেমেশন প্রয়োজন। এখন এই প্রক্লেমেশন কথা বলবে হচ্ছে 24
আমাদেরকে বাধ্য করা হয়েছে যে 24-এ মানুষকে জীবন দিতে বাধ্য করা হয়েছে বিভিন্ন ঘটনার পরিক্রমায়, এবং সে বাধ্যর পরে এরা জীবন দিয়েছে একটা লক্ষ্য উদ্দেশ্যকে স্থির করে। সেই লক্ষ্য উদ্দেশ্যগুলা এই ঘোষণাপত্রে লিপিবদ্ধ থাকবে। এই লক্ষ্য উদ্দেশ্যগুলো আমি যদি বলে থাকি যে হচ্ছে আমরা মুক্ত আমরা বাক স্বাধীনতার কথা বলছি, তো এই বাক স্বাধীনতা কিন্তু আসলেই আছে, যেখানে ডিএসএ অ্যাক্ট এখনো বিরাজ করে, সিএসএ সিভিল সিকিউরিটি অ্যাক্ট বিরাজ করে, আমরা তো এটাকে বাক স্বাধীনতা বলতে পারি না। যখন আমরা বাক স্বাধীনতার এই যে 24-এর গণঅভ্যুত্থান বাক স্বাধীনতার জন্য জীবন দেওয়া হয়েছে, এই প্রক্লেমেশনের মধ্য দিয়ে এই যে ডিএসএ অ্যাক্ট এটাকে আমরা অবৈধ ঘোষণা করতে চাচ্ছি আমরা শহীদ মিনারের জায়গা থেকে। গভর্নমেন্টের ইচ্ছা, গভর্নমেন্ট এটাকে তিনি সংবিধানে লিপিবদ্ধ করে নিবেন নাকি নিবেন না। যদি আমরা কখনো গভর্নমেন্টে যদি হচ্ছে ভবিষ্যতে কোনো গভর্নমেন্ট ইয়া হোক, বিএনপি হোক, জামাত হোক, বা অন্য কোনো রাজনৈতিক দল বা নতুন কোনো রাজনৈতিক দল হলে তারাও যদি কোনো গভর্নমেন্টকে যদি মনে করে এই প্রক্লেমেশনটা সংবিধানে লিপিবদ্ধ হওয়া জরুরি, তারা এটা লিপিবদ্ধ করবে। বাট এটা একটা ঐতিহাসিক দলিল হিসেবে থাকবে। আসবো আপনার কাছে। ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান, মানে এই বিপ্লবের ঘোষণাপত্র কেন আসতে হলো, বা আমরা অনেক কিছু শুনলাম ঘোষণাপত্রের মধ্যে কি কি আসবে, কেন আসবে? আপনি গণফোরামের নেতা। ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে আমাদের সহ আলোচক আছেন সম্মানিত এবং চ্যানেলের দর্শক শ্রোতাকে। আসলে আমরা এটা সবাই জানি যে জুলাই বিপ্লবের মধ্য দিয়ে একটি সরকারের উৎখাত হয়েছিল এবং 5ই আগস্ট সে সরকার পালিয়ে যায়। এর প্রেক্ষাপটে ডক্টর মোহাম্মদ ইউনূস একটি অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেন এবং এই সরকার গঠনে যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ায় আপনারা সবাই জানেন যে যখন দেশে 3 দিন সরকার ছিল না, এবং সেই সময় আমরা ছাত্র জনতা এবং বিশেষ করে ছাত্র যারা নেতৃত্ব দিয়েছিল তাদের সাথে সকল রাজনৈতিক দল আমরা ঐক্যবদ্ধ হয়ে আমরা ডক্টর মোহাম্মদ ইউনূস তাকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসাবে আমরা দায়িত্ব গ্রহণে রাজি হয়েছিলাম। এবং এর প্রেক্ষিতে মহামান্য রাষ্ট্রপতি তিনি সংবিধানের অধীনেই তাকে সরকার শপথ পাঠ করান এবং তিনি দায়িত্ব নেন। এখন এই বিষয়টা নিয়ে আমাদের দেশে একটা জাতীয় ঐক্য ইতিমধ্যে গঠিত হয়েছে। বিশেষ করে আমরা যদি এইভাবে বলি যে গত 16 বছর একটি সরকার ক্ষমতায় ছিলেন এবং তিনি নির্বাচনের নামে প্রহসন করে দিনের ভোট রাতে আমরা কিন্তু জুলাই ঘোষণা নিয়ে থাকতে চাই। আমি এই জায়গাটাই বলছি, পিছনে গেলে আমরা সময় পাবো না। যে আমরা যেভাবে এই সরকারটাকে গঠন করেছিলাম এবং এই সরকার একটি সংবিধানের মধ্য দিয়েই আসছে এবং একটি সাংবিধানিক সরকার। এখন প্রশ্ন হচ্ছে যে ছাত্ররা, যেটা আমাদের একজন ছাত্র নেতৃত্ব দিচ্ছেন তিনি আব্দুল হান্নান মাসুদ, উনি যেটা বলছেন যে আমরা 31 তারিখ একটা ঘোষণা দেব, এটা তারা দিতে পারে, এটা নিয়ে আমাদেরই না। কিন্তু তাদের এই ঘোষণার মধ্য দিয়ে আজকে আমরা তাদের প্রেস কনফারেন্সে যেটা দেখলাম যে 72-এর সংবিধান কবর রচিত হবে, এই যে একটা শব্দ তারা বা একটা বাক্য তারা বললেন। তো 72-এর সংবিধান, এই সংবিধান কিন্তু মুক্তিযুদ্ধের একটি দলিল এবং মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশ নামের একটি রাষ্ট্র নির্মাণ করেছে, সেটা তিনিও বলেছেন। এবং সেই মুক্তিযুদ্ধের দলিলটাকে আপনি কবর রচিত করবেন, সংবিধান মুক্তিযুদ্ধের দলিল না কখনো। এখন সেটা আপনি একতন্ত্রের দলিল না, এটা 72-এর সংবিধান, আমরা 72-এর সংবিধানের আমরা বলছি হচ্ছে গণ অভ্যুত্থানকারী শক্তিটা 72-এর সংবিধানকে অবৈধ ঘোষণা করবে। সরকার এটাকে অবৈধ ঘোষণা করবে কিনা সরকারের ইচ্ছা, বাট গণ অভ্যুত্থান অংশগ্রহণকারী যে শক্তিগুলো তারা অবৈধ ঘোষণা করবে। 72-এর সংবিধানটা হয়েছিল মুক্তিযুদ্ধের চেতনার মধ্য দিয়ে 72-এর সংবিধান গঠিত হয়েছিল। এরপরে বিভিন্ন সরকার রাষ্ট্র ক্ষমতায় এসে তাদের কোটারি স্বার্থে সংবিধানকে তারা সংশোধন করেছেন, জোড়াতালি দিয়েছেন তাদের স্বার্থে। এখন প্রশ্ন হলো যে আমরা 72-এর মূল সংবিধানটাকে যদি প্রশ্নবিদ্ধ করি তাহলে তো আমরা মুক্তিযুদ্ধের চেতনার থেকে আমরা পিছনে চলে যাচ্ছি। এই জায়গাটা আমাদের পরিষ্কার করতে হবে। আমরা যদি একটা কথা বলি যে 71-এ আমরা মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে একটি মহান রাষ্ট্র বাংলাদেশ নির্মাণ করেছিলাম এবং সেই রাষ্ট্র নির্মাণটার প্রেক্ষাপটই ছিল আমাদের 72-এর সংবিধান। আমরা এখন সেই 72-এর সংবিধানটাকে যদি অস্বীকার করি তাহলে পরে এই যে এই সরকার যেটা আসছে
এই সরকার তো সেই সংবিধানের আলোকেই তো শপথ নিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসছে। আমরা সবগুলোকে আমার মনে হয় যে প্রশ্নবিদ্ধ করতে যাচ্ছি। এই জায়গায় আমার একটা কথা হচ্ছে যে আমরা দেখছি যে এই সরকার দায়িত্ব নেওয়ার পরে সরকার এবং ছাত্র সংগঠন সবার মধ্যে এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা সমন্বয়হীনতা চলে আসছে। এই জায়গায় যদি আমরা বলি যে আপনি জুলাই আগস্টের বা যে বিপ্লবের কথা আপনি বলছেন, এর যে ফসল, সেই ফসলটা ঘরের যদি আমরা তুলতে চাই তাহলে কি করতে হবে? সেটা হলো যে যাতে কোনো ফ্যাসিস্ট সরকার আর ক্ষমতায় আসতে না পারে, সংবিধানের বাইরে যাতে রাষ্ট্র পরিচালিত না হতে পারে, এই জন্য আমাদের একটা দায়িত্ব আছে। সেই দায়িত্বটা আমরাই 5ই আগস্টের পরে রাজনৈতিক দল এবং বিশেষ করে ছাত্র সংগঠন সবার মধ্যে একটা জাতীয় ঐক্য গড়ে উঠেছিল, কিন্তু আমরা দেখছি যে ক্রমশ আমরা সেই জাতীয় ঐক্যের জায়গা থেকে দূরে সরে যাচ্ছি। এতে করে রাজনৈতিক দল এবং ছাত্র সংগঠনের মধ্যে একটা মানে দূরত্ব তৈরি হচ্ছে। আব্দুল লতিফ সম্রাট, জাতীয় ঐক্যর কথা বলছি, জাতীয় ঐক্য হয়েছে, জাতীয় ঐক্যে ফাটল ধরছে মনে হচ্ছে, আপনি কি বলছেন? এটা তো এখন বিসমিল্লাহির রহমানির রহিম, এটা এখন ভেরি এভিডেন্ট এই জন্য, যেমন ধরেন জাতীয় ঐক্য যেটা বিনির্মিত হয়েছিল সেই সময় ইমিডিয়েটলি আফটার 5th আগস্ট, সেটার থেকে ক্রমান্বয়ে আস্তে আস্তে সরে আসছে। ছাত্রদের এই অমূল্য জীবন দিয়ে, জনতার অমূল্য ত্যাগ স্বীকারের মধ্য দিয়ে যে 5ই আগস্টের সূচনা হলো, এখন একদিকে শুরু হয়েছে কার কৃতিত্ব কতটা বেশি, কৃতিত্ব নেওয়ার একটা প্রতিযোগিতা। আমরাও ছিলাম, আমরা সামনে ছিলাম, এইভাবে সবাই যেন এই যে অর্জনটাকে এখনই কামড়ে ছিঁড়ে ভাগাভাগি করার একটা চেষ্টার মধ্যে আছে। এটা একটা। আবার রাজনৈতিক দলগুলা, তাদেরকে অনেক সময় মনে হচ্ছে কারু কারু বক্তব্যে তারা একটা আবর্জনার মতো, তাদেরকে বাদ দিয়ে কিছু করা যায় কি না। আমি একটা বক্তব্য দেখলাম, একজন বলতেছেন, আমি নাম উল্লেখ না করে বলছি, যে ইউনূস সাহেবকে বলছেন যে আপনি জাতীয় সরকারের আহ্বান করেন, জাতীয় সরকার যদি রাজনৈতিক দলগুলি সাড়া না দেয় তাহলে আপনি বিপ্লবী সরকার গঠন করেন এবং সেই বিপ্লবী সরকারের মাধ্যমে দেশ পরিচালনা করেন। সাধারণত কিন্তু সত্যি কথা বলতে যে কোনো বিপ্লব উত্তর, এটাকে গণ অভ্যুত্থান উত্তর হোক, বিপ্লব উত্তর হোক, এগুলা কিন্তু মূলত এর পরবর্তীতে সারা পৃথিবীর ইতিহাস যদি আপনি দেখেন, তারা কিন্তু একটা বিপ্লবী চেতনা ধারণ করে নতুনভাবে, এটারে বলে রিসেট বাটন দিয়ে আবার নতুনভাবে দেশটাকে সাজানোর চেষ্টা করে। ছাত্র সমাজ, অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র সমাজ আজকে জুলাই ঘোষণার মধ্য দিয়ে যে কথা বলছে, ইফ আই আন্ডারস্টুড কারেক্ট, হান্নান সাহেব যদি আমার কোথাও আমি ভুল বলি তাহলে আমাকে কাইন্ডলি কারেক্ট করবেন, তারা প্রথমত মনে করতেছে যে জুলাই বিপ্লবের যে অভূতপূর্ব সাড়া, অভূতপূর্ব আন্দোলন, অভূতপূর্ব আত্মত্যাগ, সেটা যেন হারিয়ে না যায়। সেটাকে ধরে রাখার জন্য তাদের যে প্রচেষ্টা, তারই একটি লিখিত দলিল হচ্ছে এই যে জুলাই ঘোষণা। এখন এই ঘোষণা উনি যেটা বললেন, এটা রাজনৈতিক নেতৃবৃন্দের কাছে অলরেডি তারা খসড়া আকারে পাঠাইছে। এখন রাজনৈতিক নেতৃবৃন্দ কিন্তু দেখেন, এইটা অনেকগুলি দল আছে। এখন আপনি এখানে কিভাবে যে সমন্বয় করবেন, কারণ এক্স বলল যে না এটা ঠিক আছে আমি মেনে নিলাম, ওয়াই বলল যে না আমি এটা মনে করতেছি দরকার নাই, এটা বাদ দেওয়া হোক। এই যে বৈষম্যটা আবার ওখানে সৃষ্টি হবে, অনৈক্য যে সৃষ্টি হবে, তার দ্বারা জাতীয়ভাবে আমরা ক্ষতিগ্রস্ত হব কিনা, সেরকম একটা বিষয় কিন্তু চিন্তার মধ্যে যে কেউ। একটু আব্দুল হান্নান মাসুদের কাছ থেকে জেনে আসি আপনার এই প্রশ্নের জবাব। জি, সমন্বয় করবেন কিভাবে রাজনৈতিক দলগুলোর মধ্যে? যে ঐক্য আছে সে ঐক্যে ফাটল ধরে কিনা? আবার
আমি এখানে একটা কথা বলি, ভাই কিছু আগে বললো 72-এর সংবিধানের বিরুদ্ধে বলা মানে মুক্তিযুদ্ধের চেতনাকে অস্বীকার করা। আমি আজকে এখানে দাঁড়িয়ে বলতেছি, এখানে বসে বলতেছি, আমার জন্ম 2000 সালে, 2000 সাল থেকে আজকে 2024-এ এসে আমি 25 বছর উপনীত হতে যাচ্ছি। এই সময়ে এসে আমার কাছে মুক্তিযুদ্ধের চেতনা বলতে আমার কাছে স্পষ্ট বার্তা আছে, আমার কাছে ক্লিয়ার ডকুমেন্ট আছে, আমার কাছে মুক্তিযুদ্ধের বার্তা, মুক্তিযুদ্ধের চেতনা বলতে শেখ হাসিনা আমার কাছে ইয়ে হিসাবে দিয়ে দিয়েছে, আইডল হিসেবে দিয়ে গিয়েছে যে হচ্ছে মানুষকে গুম করার অধিকার আমার আছে, আমার বিরুদ্ধে কথা বলা মানে হচ্ছে। আমার কাছে মুক্তিযুদ্ধের চেতনা বলতে যেটা শেখ হাসিনা বুঝিয়ে গিয়েছে, আমি যে তরুণ মন, আমার যে 10 বছর বয়স থেকে আমি যেটা দেখে এসেছি, আমাকে মুক্তিযুদ্ধের এই 72-এর সংবিধানের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের যে চেতনার কথা বলা হচ্ছে, আমাকে বুঝিয়েছে যে হচ্ছে আমি একতরফা ভোট করে ক্ষমতায় থেকে যাওয়ার অধিকার রাখি মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে। আমাকে বুঝিয়েছে যে হচ্ছে মৌলবাদীর নাম দিয়ে আমি শাপলা চত্বরে হাজার হাজার নিরীহ আলেমদেরকে আমি হত্যা করে ফেলতে পারি মুক্তিযুদ্ধের চেতনার নাম দিয়ে। হাজার হাজার হত্যা হয়নি। আমি একই সাথে আরেকটা কথা, আমাকে মুক্তিযুদ্ধের চেতনা বলতে আমাকে শিক্ষা দেওয়া হয়েছে, আমাকে বোঝানো হয়েছে আমার যখন 13 বছর বয়স, যে একজন আলেমকে ফাঁসির বিরোধিতা করে রাস্তায় নামার কারণে 137 জনকে গুলি করে আমি হত্যা করে ফেলার অধিকার রাখি। আমাকে বোঝানো হয়েছে যে বিরোধী দলীয় নেত্রীর বাসভবনের সামনে ট্রাক বসিয়ে তাকে গৃহবন্দী করে রাখতে পারি। আমাকে বোঝানো হয়েছে যে বেগম জিয়ার মতো একজন বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতীককে, একজন বাংলাদেশের একজন সাবেক প্রধানমন্ত্রীকে, যাকে এই দেশের মানুষ সবাই শ্রদ্ধা করে, তাকে আমি বছর পর বছর কারাগারে আমি মুক্তিযুদ্ধের চেতনা বলে আমি আটকে রাখতে পারি, রাতের ভোট করতে পারি। আমি এই সবগুলা আমি বলি 72-এর সংবিধানে যে মুক্তিযুদ্ধের চেতনা আছে, সেই চেতনাটাই আমাদেরকে এই শিক্ষাটা দিয়ে গেছে মুক্তিযুদ্ধের চেতনা। আমি একদম স্পষ্টভাবে এই 72-এর সংবিধানের যেই চেতনা, মুজিবীয় যেই চেতনা, সেই চেতনার বিরুদ্ধে অবস্থান নিচ্ছি। মুজিবীয় চেতনা 71-এর আগ পর্যন্ত শেখ মুজিবুর রহমান এদেশের মানুষের মুক্তির জন্য লড়াই করেছেন। 72-এ এসে রক্ষী বাহিনী গঠন করে এদেশের মানুষকে হত্যাযোগ্য চালিয়েছেন, তাদেরকে ইন্ডেমনিটি দিয়েছেন। 75-এ এসে বাকশাল কায়েম করেছেন, 74-এ এসে দুর্ভিক্ষ করেছেন। এই 72-এর সংবিধান থাকার কারণে আজকে 74-এর দুর্ভিক্ষে হাজার হাজার মানুষকে হত্যা করার যেই কলঙ্কজনক ইতিহাস আছে, সেটার বিচার আজ পর্যন্ত হয় নাই। বাকশাল কায়েম করেও তারপর আবার আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পেরেছে। বাকশাল কায়েমের পরে আবার কেন 90-এ এসে আবার আওয়ামী লীগ সেই 81 থেকে রাজনীতির অধিকার পাবে? বাকশাল কায়েমের পরে তাকে কেন একটা আবার হচ্ছে গণতান্ত্রিক পর্যায়ে তাকে নিয়ে আসা হবে? সেটা একতরফা, সেটা গণতন্ত্রে বিশ্বাসই করে না। 74-এর দুর্ভিক্ষ, 73-এর নির্বাচনের কারচুপি, এগুলো সব মুক্তিযুদ্ধের চেতনার নাম দিয়ে হয়েছে। আমরা আজকে 24-এ এসে আমরা যেমন 71-কে ধারণ করি, আমরা মনে করি 71 আমাদের ইতিহাস, 71 আমাদের গৌরব, 24 আমাদের অস্তিত্ব। 71-এ আমরা পাকিস্তানি হানাদারদেরকে হটিয়েছি, 24-এ এসে আমরা হচ্ছে ভারতীয় দালালদেরকে হটিয়েছি। আমার বাংলাদেশে বসে ভারতের দালালি করবে এবং হচ্ছে ভারতের দাস হিসেবে এই দেশ পরিচালনা করবে, এই দেশকে ভারতের হাতে তুলে দিবে, আমরা বসে বসে মুক্তিযুদ্ধের চেতনা শুনবে, সেই জায়গায় আমাদের অবস্থান নেই। একই সাথে আজকে এখানে এসে আমাদের জাতীয় ঐক্যের কথা বলা হচ্ছে। জাতীয় ঐক্য তখন হচ্ছে একটা জায়গায় এসে জাতীয় ঐক্য হয়েছে শেখ হাসিনাকে পালাতে হবে, সেই জায়গায় রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ হয়েছে। আমাদের 3টে অংশ ছিল, আমরা জাতীয় ঐক্যের জায়গায় আমরা 3টে অংশের কথা বলেছি। আমরা শুধুমাত্র শেখ হাসিনার পতনের কথা বলিনি, আমরা রেজিমের পতনের পরে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপের কথা বলেছি, আমরা নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলেছি। এই 3টার দাবিতে তখন আমাদেরকে কোনো একটা অংশ বলে নাই যে আমরা প্রথম অংশ মানি, বাকি অংশ মানি না। তারা আজকে আমরা নতুন রাজনৈতিক বন্দোবস্ত বললে নতুন রাজনৈতিক বন্দোবস্ত বলে আমাদের প্রতি মানে হচ্ছে বিদ্রুপ করে। কিন্তু তারা যখন হচ্ছে প্রাথমিক ধাপ পূরণ হয়েছে, আবার চেয়ারে বসতে হবে। আর কেউ কেউ বলে যে হচ্ছে ছাত্ররা হচ্ছে এই বিপ্লবের প্রক্লেমেশন ঘোষণা দেওয়ার মধ্য দিয়ে যুদ্ধ ঘোষণা করেছে। আসলে এটা কেমন যুদ্ধ? আমি যদি বলি 72, 71 আমাকে আমার স্বপ্নের বাংলাদেশ দিতে পারেনি, 47 আমাকে আমার স্বপ্নের বাংলাদেশ দিতে পারেনি, 90-এর পরে আমার রাজনৈতিক নেতৃত্ব ব্যর্থ হয়েছে আমাকে স্বপ্নের বাংলাদেশ দিতে। কারণ আমি 2000 সালে জন্ম নিয়ে 2010 সাল থেকে আমি যে শাসন ব্যবস্থা দেখেছি, সেটা আমার অধিকার হরণের শাসন ব্যবস্থা দেখেছি। তাহলে এবং আমি নতুনভাবে যদি আমি চাই, আমি এক লাইনে শেষ করি, আমি যদি নতুন ভাবে চাই যে আমার পরবর্তী প্রজন্মকে আমি রাজনৈতিক অধিকার দিয়ে যাব, এই প্রক্রিয়া রাজনৈতিক অধিকার নিশ্চিত হবে, তাহলে এটা কিভাবে একটা কথা বলেছিলেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে জাতীয় সরকার বা কখনো বিপ্লবী সরকার গঠন করার কথা বলা হয়েছে, আহ্বান জানানো হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই ঘোষণায় কি এমন কিছু থাকছে? না, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রথম দিন 5ই আগস্ট জনাব তারেক রহমানের কাছে প্রস্তাবনা দিয়েছিল জাতীয় সরকারের, এবং হচ্ছে সকল রাজনৈতিক দলগুলোর কাছে জাতীয় সরকারের প্রস্তাবনা দিয়েছিল।
ওনারা যে কোনো কারণে, বাস্তবিক পরিস্থিতির কারণে সেই জাতীয় সরকার রাজি হননি, যার কারণে ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে। আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে বিপ্লবী চেতনায় দেখতে চাচ্ছি, বিপ্লবী স্পিরিটে দেখতে চাচ্ছি, যাতে হচ্ছে তারা এই অন্তর্বর্তীকালীন সরকার, এখন আমলারা হচ্ছে সিবালয়ে আগুন লাগাই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে না। আমলাদের সাহস কত, কমিশন গঠন হয়েছে, সেই কমিশনের বিরুদ্ধে আবার কমিশনের প্রধানকে 48 ঘন্টা সময় বেঁধে দেয় সমাবেশ করে, যে হচ্ছে কমিশন পদত্যাগ করতে, তারা রাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে। এই জায়গায় এসে আমাদের মনে হয়েছে সরকারকে আরো শক্তিশালী করার জন্য এই প্রক্লেমেশনটা জরুরি। সরকার যাতে যে কোনো আমলা যারা রাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান নেবে, রাষ্ট্রের যে কোনো সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান নেবে, সাথে সাথে অ্যাকশন নেওয়ার মতো সাহস সরকারের থাকে। এই জায়গায় যদি আমাদেরকে, আমরা এখানে দেখাতে চাচ্ছি, যদি রাজনৈতিক দল যদি সরকারকে এই জায়গায় সাপোর্ট দিতে না পারে, ছাত্র জনতা সরকারকে এই জায়গায় সাপোর্ট দিবে। তার মানে সচিবালয়ে আগুন লাগা থেকেই মনে হয়েছে যে এখন আমাদের একটা প্রক্লেমেশন দেওয়া দরকার এবং তাদেরকে প্রতিহত শুধু করার জন্য। সচিবালয়ে আগুন লাগা না, আপনি দেখেছেন যে হচ্ছে অনেক উপদেষ্টারা বলেছেন আমলারা তাদেরকে সহযোগিতা করছেন না, জি, ওনারা এখনো ব্যবস্থা নিতে পারছেন না। এই যে অসহায়ত্ব, আমলারা সহযোগিতা করছেন না, কিন্তু আমাদের বিপ্লবের যেই আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে। এই আমলারা বলেন, পুলিশ প্রশাসন ঠিকমতো কাজ করছে না, প্রত্যেকটা জায়গায় আমরা একসাথে সরকারকে সাপোর্ট দিতে চাচ্ছি, অন্তর্বর্তীকালীন সরকারকে সাপোর্ট দিতে চাচ্ছি, সাহস দিতে চাচ্ছি। ওনারা জানাচ্ছে যারাই আমলাতন্ত্র ছাড়া কি দেশ চলবে? আমলাতন্ত্র থাকবে, কিন্তু এই আমলাতন্ত্র কমিশনের বিরুদ্ধে কথা বলতে পারবে না সমাবেশ করে। রাষ্ট্র সিদ্ধান্ত নিচ্ছে, কমিশন রিপোর্ট দিবে, কমিশনের রিপোর্ট পছন্দ হলে রাষ্ট্র রাখবে, না হয় না। সবাই তো বৈষম্যের বিরুদ্ধে কথা বলছে, তারা যদি মনে করেন তাদের বিরুদ্ধে বৈষম্য হচ্ছে, তখন তারা কথা বলতে পারবে না। তারা যদি সরকারের আইন হতে যায়, তারা সরকারকে জানাতে পারবে, কথা বলতে পারবে, কিন্তু তারা কোন একটা কমিশনের রিপোর্ট দেওয়ার আগে কমিশনের পদত্যাগের কথা বলতে পারে না রাষ্ট্রের একটা গুরুত্বপূর্ণ জায়গা থেকে। আপনি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ যে কোনো জায়গায় কারো পদত্যাগের কথা, তার ঊর্ধ্বতন অফিসারের পদত্যাগের কথাও কিন্তু কেউ বলতে পারে না। সরকারের চাকরিতে থাকা, বাট অভিযোগ জানাতে পারে, তারা সেটা অভিযোগ জানাতে পারতো, কিন্তু সময় বেঁধে দিয়ে তারা মূলত রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে। আচ্ছা, ধন্যবাদ। আমাকে একটু রিসিপ্টটা দিতে হবে। আচ্ছা, সম্মানিত দর্শক, আমরা আছি চ্যানেল আইয়ের অনলাইন প্ল্যাটফর্মে, থাকুন আমাদের সাথে। ডাক্তার মোহাম্মদ মিজানুর রহমান অনেকগুলো কথা বললেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই নেতা। এই সরকারকে শক্তিশালী করতে হবে, সরকারের সহযোগী শক্তি হিসেবে থাকবে এবং এই সরকারকে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চেতনা ধারণ করতে হবে। দেখেন, আমরা কিন্তু এই সরকারের সমর্থন আমরা দিয়েছি এবং আমরা যেটা মানে আমাদের ছাত্র নেতা যে কথাগুলো বলেছেন, আমরা এই জুলাই আগস্ট আন্দোলনে রাজনৈতিক দল হিসাবে গণফোরাম এই আন্দোলনের মাঠে ছিল এবং আমরা ব্যানার নিয়ে মিছিল করেছি, তাদের সাথে থেকেছি। বিশেষ করে যখন প্রকাশ্য গুলি করে ছাত্রদেরকে মারা হচ্ছে, এখানে শুধু ছাত্ররা মারা গেছে তা কিন্তু না, আপনি দেখবেন যে গার্মেন্টস শ্রমিক মারা গেছে, রিক্সা চালক মারা গেছে, রাজনৈতিক কর্মী মারা গেছে। এই আন্দোলনটা ছাত্র জনতার আন্দোলন হিসাবে পরিগণিত হয়েছে এবং আমরা যে রাজনৈতিক দলগুলো বিএনপি সহ আমরা এই 16 বছর আন্দোলন সংগ্রাম করেছি রাজপথে থেকে এবং সেই রাজপথে আন্দোলনের ধারাবাহিকতায় এবং এই 16 বছর ধরে জনগণ যেভাবে নানাভাবে জুলুম, নির্যাতন, গুম, মামলা, হয়রানির শিকার হয়েছে, এই সব কিছু ফুসে উঠেছিল এই জুলাই বিপ্লব এই আন্দোলনের মধ্য দিয়ে। এখন এই যে সরকার দায়িত্ব নিয়েছে, এই সরকারকে আমরা সমর্থন দিয়েছি। আমরা কোনো রাজনৈতিক দল আমরা চাই না যে সরকার ব্যর্থ। এই সরকার ব্যর্থ হিসেবে আপনারা কি এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে ঘোষণাপত্র আসছে তার কপি পেয়েছেন? না, আমাদেরকে, আমরা একটা নিবন্ধিত রাজনৈতিক দল, আমাদের 31 বছর এই দলের বয়স, আমাদের সঙ্গে তাদের এই ধরনের কোনো যোগাযোগ কিংবা আমাদের কাছে তারা কোনো কপি পাঠায়নি। এখন আমি যে কথাটা আপনাকে বলছি তার কথার প্রেক্ষিতে কয়েকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে যে আমরা এই যে রাজনৈতিক দলগুলো এই আন্দোলনের সঙ্গে ছিলাম এবং 5 আগস্টের পরে এই সরকারের সমর্থন দিয়েছি, আমরা শপথ অনুষ্ঠানে ছিলাম এবং 3 বার আমরা এই সরকারের সঙ্গে দেখা করেছি আমাদের দল গণফোরাম ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে। আমরা সেখানে সরকারকে স্পষ্টভাবে বলেছি যে এই সরকার সবচেয়ে শক্তিশালী একটি সরকার। প্রথমত, সংবিধানের অধীনে মহামান্য রাষ্ট্রপতি এই সরকারকে শপথ বাক্য পাঠ করিয়ে দায়িত্ব দিয়েছেন। এরপরে এই দেশের ছাত্র জনতা সবাই সরকারকে সমর্থন করেছে। আমরা বলেছি যে আপনার পিছু টানার কোনো সুযোগ নেই, আপনি একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের দিকে রাষ্ট্রকে, দেশকে ধাবিত করবেন। এই জায়গায়
যে সংস্কারগুলো করা দরকার আপনি সেই সংস্কারগুলো যৌক্তিক সময়ে করেন। আমরা সবাই তাকে সমর্থন করেছি, এই জায়গায় কিন্তু কোনো রকম তফাৎ নাই। এখন প্রশ্ন হলো যে সরকার যদি দক্ষতা না রাখে, সরকার যদি দেশ চালাতে ব্যর্থ হয়, সেই দায়িত্ব রাজনৈতিক দলগুলো নেবে না। এখন ছাত্ররা যদি মনে করে যে কথাগুলো বলল যে সরকার সহযোগিতা পাচ্ছে না, আমলাদের সহযোগিতা পাচ্ছে না, কেন পাচ্ছে না? আমরা তো সকল রাজনৈতিক দলগুলো তাদেরকে সমর্থন করেছি। এখন সরকারের যাদেরকে উপদেষ্টা করেছে, এটা তো কোনো রাজনৈতিক দলগুলো এই উপদেষ্টাদের নাম প্রস্তাব করে নাই। ছাত্ররা যখন ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম প্রস্তাব করেছে, রাজনৈতিক দলগুলো সবাই মিলে কিন্তু আমরা সেই সমর্থন করেছি এবং সেই প্রস্তাবের সাথে সহমত পোষণ করেছি। এরপরে উপদেষ্টাদেরকে নিয়েছে কে? প্রধান উপদেষ্টা। এখন এই প্রধান উপদেষ্টার পরিষদে যারা আছেন তাদের যদি দক্ষতার ঘাটতি থাকে, আমলারা যদি তাদের কথা না শোনে, এই ধরনের কথা জনগণ শুনতে রাজি না। জনগণ দেখতে চায় যে আপনি সরকারের দায়িত্ব নিয়েছেন, আমরা আপনাকে সমর্থন দিয়েছি, আপনি সুন্দরভাবে রাষ্ট্র পরিচালনা করবেন, আপনি আইন শৃঙ্খলার পুনরুদ্ধার করবেন, আপনি দ্রব্যমূল্যের বাজার নিয়ন্ত্রণ করবেন, আপনি একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য দেশকে প্রস্তুত করবেন। এটা হলো এই সরকারের দায়িত্ব। এই সরকার কিন্তু অনন্তকাল ক্ষমতায় থাকার জন্য না। আমরা এই ধরনের দৃশ্যমান দেখতে চাই। আপনি 8টা কমিশন করেছেন, কোনো রাজনৈতিক দল এই কমিশনের বিরুদ্ধে কথা বলে নাই। রাজনৈতিক দলগুলো যখন বলছে যে আপনি কি সংস্কার করবেন আমাদেরকে জানান এবং দ্রুত সময়ে সেই সংস্কারগুলো দৃশ্যমান হোক, এরপরে আপনি একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের দিকে দেশকে নিয়ে যান। কারণ একটি অনির্বাচিত সরকার দীর্ঘ সময় ক্ষমতায় থাকতে পারে না এবং তাতে করে একটা সংকট তৈরি হয়। এবং আপনি দেখেন যে সেই সংকট মোকাবেলায় কি এই ঘোষণা আসছে? এই ঘোষণা তো সম্ভাব্য সেই সংকট, এটা জাতীয় ঐক্যের ঘোষণা না, আমি যদি ভুল না বলি। কারণ রাজনৈতিক দলগুলো হচ্ছে স্টেক হোল্ডার রাষ্ট্র পরিচালনার জন্য। বিশেষ করে যে আপনি দেখবেন যে নির্বাচন কমিশন রাজনৈতিক দলগুলোকে নিবন্ধন দেয়, এ কথাটা আমি প্রায়শ বলি। এখন দিয়েছে আমাকে রাজনীতি করার জন্য, এবং 5 বছর পর পর একটি জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে যে রাষ্ট্র ক্ষমতা আসবে, কারা আসবে? এই রাজনৈতিক দলগুলো নির্বাচন করবে, যারা জনগণ যাদেরকে ম্যান্ডেট দেবে তাদের হাতে ক্ষমতা আসবে, তারা রাষ্ট্র পরিচালনা করবে। এখন এই বিপ্লব অভ্যুত্থানের আন্দোলনে ছাত্ররা ছিল, তাদের সাথে আমরা দলগুলো ছিলাম এবং আমাদের একটা জাতীয় ঐক্য গড়ে উঠেছে। এখন যদি এই ধরনের কোনো ঘোষণা আসতে হয় তাহলে তো সকল রাজনৈতিক দলগুলো একসাথে বসতে হবে এবং তাদের মধ্য থেকে একটি জাতীয় ঘোষণা আসতে পারে। এখন ছাত্ররা এককভাবে যে ঘোষণা দিচ্ছে, সেই ঘোষণা আসলে আমরা রাজনৈতিক দলগুলো দেখব যে সেই ঘোষণার মধ্যে কি আছে এবং সেটাকে আমরা কতটুকু সমর্থন করতে পারি না পারি। কিন্তু আমি মনে করি না যে তারা যে ঘোষণা দিতে যাচ্ছে তার মধ্য দিয়ে আমরা এটা পুরোটা না দেখে তাদের সাথে এখনই আমাদের কোনো বৈপরীত্য তৈরি হচ্ছে, এটা আমরা মনে করি না। তবে আমরা মনে করি যে এই আন্দোলনের মধ্য দিয়ে যে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছে, এই সরকারের যে কাজ, সেই কাজটা তারা প্রাধান্য দিয়ে করুক, আমরা তাদেরকে সহযোগিতা করতে চাই। ধন্যবাদ আপনাকে। আব্দুল লতিফ সম্রাট, সরকার আমরা যেখানে শেষ করেছিলাম, সরকার যেই দায়িত্ব নিয়ে এখানে এসছে, কাজ করছে, তারা সেই দায়িত্ব পালন করুক, সেটাই আমরা চাই। মিজানুর রহমান বেসিক্যালি তো সরকার সেই দায়িত্বই তো পালন করতেছে। আমি কোনোভাবে এইটা বুঝতে পারতেছি না যে যখন আমরা বলি সরকার দায়িত্ব পালন করতেছে না, কারণ দেখেন আমরা যদি এইভাবে ব্যাপারটাকে চিন্তা করি, ডক্টর ইউনূস সাহেব নিজে এসে ক্ষমতায় বসেন নাই, তাকে সমগ্র জাতি অধীর আগ্রহে সবাই ঐক্যমতের ভিত্তিতে তাকে এনে প্রধান উপদেষ্টা করছে। প্রধান উপদেষ্টা যখন করছে তখন কিন্তু তিনি একটা কথা খুব গুরুত্বের সাথে বলছেন, আপনাদের আমার কথা শুনতে হবে, যদি না শুনেন তাহলে আমি থাকবো না। সে সময়ও কেউ বলে নাই যে আপনার সব কথা কিন্তু আমরা শুনবো না, যেগুলো গ্রাহ্য মানে যৌক্তিক সেগুলি শুধু শুনবো। তিনি যৌক্তিক কথা বলবেন এমনই তো ধারণা করেন। আমি বলছি যে মূলত সেই দায়িত্ব তাকে দেওয়ার পরে সে উপদেষ্টা নেওয়া শুরু করছে। এখন সেই উপদেষ্টা নেওয়ার যে প্রসেস, সেইটা অবশ্যই মানে এমন হইতে উচিত ছিল
যে উপদেষ্টার ব্যাপারে ওয়েটেড অ্যাভারেজ মেথড আছে একটা। ধরেন রাজনৈতিক দল 4 জন মিলে একটা রাজনৈতিক দল, 4 কোটি লোক নিয়ে একটা রাজনৈতিক দল, এখানে মতামতের গুরুত্ব কিন্তু ওইভাবে দিতে হবে। 35টা রাজনৈতিক দল মিলে 350 জন, আর একটা রাজনৈতিক দল একাই 3.5 কোটি, তাদের 2 জনের মতামত ইকুয়াল গুরুত্ব পাবে, এরকম একটা ধারণার থেকে যদি কোনো ঐক্য হয় সেটা কখনোই টিকতে পারে না। এবং আপনি দেখেন যেমন আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল আজকে 16 বছর ধরে এই আমাদের 60 লক্ষ কর্মীর নামে মামলা হয়েছে, আমাদের শত শত নেতাকর্মী গুম হয়েছে, ছাত্ররা কোথায় যে পালাবে জায়গা না পেয়ে মাঠে খেতে ছিল এই অত্যাচারের মধ্যে। ইভেন আমাদের নিউ ইয়র্কে কেঁদে ফোন করতো যে ভাই সর্ষে খেতে শুয়ে আছি, আমাদের একটা কম্বলের টাকা দেন। এত অত্যাচার সহ্য করছে, এইটাকে যদি কেউ আন্ডার এস্টিমেট করে, সে যেই হোক, সেটা একটা চূড়ান্তভাবে একটা অন্যায় হবে। এবং একটা কথা আছে যে যখন মাঠে আমি অমন করে দিলাম যে এখন ফসল করার উপযুক্ত হয়েছে, সে সময় আপনি ফসল ফলাইছেন, ঠিক আছে। বৈষম্য বিরোধী আন্দোলনের যে তীব্রতা, যে অর্জন, তার সব কিছুর প্রতি মানে সম্মান রেখে আমরা বলতে চাই যে আজকে কিন্তু আমরা লাইক ইট অর নট, এতদিন পরে কিন্তু একটা সংঘাতময় পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। আমরা কার্পেটের নিচে রেখে দিয়ে সমস্যাকে সমাধান করতে পারবো না। আজকে আমি দেখেন এইখানেই 2 জন লোক বসা আছে, আব্দুল হান্নান সাহেব বললেন আমরা এই ঘোষণার ড্রাফট সমস্ত রাজনৈতিক দলের কাছে দিয়েছি। উনি একটা রাজনৈতিক দলের সাধারণ সম্পাদক, উনি বললেন আমরা এগুলো পাই নাই। তাহলে কাকে দিচ্ছে? মানে উনি তো একটা রাজনৈতিক নিবন্ধিত দল, পায় নাই। এখন আমাদের ধরেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কাছে এটা পাঠাইলে আপনি একটা কথা চিন্তা করতে হবে। আপনি এটা পাঠাইছেন, এটা আপনি ফর্মুলেট করছেন, অনেক দিন ধরে করেন, অল্প দিন ধরে করেন, করছেন। এখন আপনি আজকে সংবাদ সম্মেলন করলেন, আজকে হইল 29 তারিখ, 30, 31 তারিখে বলছেন আমরা ঘোষণা দিয়ে দিব। তাই এই ড্রাফট করে আমার কাছে দেওয়ার মানেটা কি হলো? আমার তো এরকম না, আমি 3 জনের সংগঠন, আমার একটা স্ট্যান্ডিং কমিটি আছে, আমার একটা কার্যনির্বাহী পরিষদ আছে, আমার জনগণ আছে, তাদের কাছ থেকে তো এই জিনিসটার ব্যাপারে আমাদের একটা ম্যান্ডেট নিতে হবে। সেই সুযোগটা না রেখে এত তড়িঘড়ি করে 5 মাস বসে যদি আমরা এই জিনিসটা সহ্য করে থাকি, এইটার জন্য জাতীয় ডায়ালগ, এই জাতীয় ডায়ালগটা যদি ঠিক মতো না হয় এবং এইভাবে যদি কেউ একতরফাভাবে, সেটা যদি ইভেন যৌক্তিক হয়, সেই যৌক্তিক কাজও কিন্তু আলটিমেটলি একটা সফলতার মুখ দেখবে না। আমি 72-এর সংবিধান, মুক্তিযুদ্ধের চেতনা, এই পুরানো বার্ষিকতার সাথে আমিও খুব দ্বিমত পোষণ করি যে ওই সংবিধান রাখতে হবে। সংবিধান মানুষের লেখা, সংবিধান তো কোরআন না। সংবিধান যদি আমাদের বর্তমান যে পরিস্থিতি সেইটাকে মোকাবেলা করতে ব্যর্থ হয়, এই সংবিধানের মাধ্যমে যদি রাষ্ট্রকে একটা গতিশীল পরিণতির দিকে না নিয়ে যাওয়া যায়, সেই সংবিধান পরিবর্তন করতে পারে। হ্যাঁ, তবে সেই পরিবর্তিত সংবিধান চূড়ান্তভাবে, আমি এটা আর একটা টকশোতে বলেছি যে আমরা মুসলমান যারা, তারা বিশ্বাস করি যে আল্লাহ হইতেছে সার্বভৌম, আর কেউ সার্বভৌম না। কিন্তু আমরা দুনিয়ার রাজত্ব চালাইতে বলে দিছি যে জাতীয় সংসদ হইতেছে সার্বভৌম। তো আলটিমেটলি আপনি মাঠে ঘাটে যেখানেই যা বলেন, ওইটা আলটিমেট অ্যাপ্রুভালটা কিন্তু জাতীয় সংসদে আপনাকে নিতে হবে। আজ না নেন, কাল না নেন, নিতে হবে। অতএব এই জিনিসগুলো মনে রাখতে হবে। এবং কেউ কোনো জিনিস শর্ট সার্কিট করে অতি তাড়াতাড়ি এবং আমরা সমস্ত কিছু করতে পারি, বুঝতে পারি, এরকম একটা চিন্তাধারার থেকে যদি অতি দ্রুত কোনো পদক্ষেপ দেশের অধিকাংশ জনগোষ্ঠীকে বাদ দিয়ে আমরা করি, তাহলে সেটা কখনোই সুফল বয়ে আনবে না। আমি একটা জিনিস আশা করব, সেটা হইল, আগেও আমরা বলছি, আমাদের দল বলছে যে দেখেন সংস্কার করেন, সংস্কারের বিরুদ্ধে আমরা না,
কিন্তু এইখানে আপাতত জিনিসটা হইল সংস্কার আপনি অতটুকু করতে হবে যাতে যেই জিনিসটা মানুষের আকাঙ্ক্ষা, ইভেন আন্নান মাসুদ সাহেব যে বলছে আমি দেখেছি কোনোদিন ভোট দিতে পারেনি লোক, মানুষ ভোট দিতে পারে নিরপেক্ষভাবে, ভয় ভীতিবিহীনভাবে, এবং সেই ভোটগুলি কাউন্ট হয় এবং তার দ্বারা সরকার গঠিত হয়। এইটা করার জন্য যা যা দরকার আমরা বারবার বলেছি, যৌক্তিক সময় আমরা দিব। যৌক্তিক সময় কত? এইটার কথা আবার আমি বলি, যৌক্তিক এই যে আমাদের এখন যত সংকট, তার পিছনে 3-4টে খুব ছোট্ট শব্দ মানে দায়ী। একটা হচ্ছে যৌক্তিক। এই যৌক্তিক বললে আমার কাছে যৌক্তিক মনে হয় 5 বছর, আপনার কাছে মনে হয় 2 মাস। আর একটা হইল সরকারের তরফ থেকে বলা হয় দ্রুততম সময়ে। দ্রুততমটা কি? দ্রুততম আপনার কাছে মনে হয় 6 বছর, আমার কাছে মনে হয় 3 মাস। এই যে মানে ওই যে বলে না যে কিছু কিছু জিনিস কোডিং করে এমনভাবে রাখা হয় প্রোগ্রামিং, ওইটা আনকোড না হওয়া পর্যন্ত ইউ ডোন্ট নো হোয়াটস গোয়িং অন। তো সেই যে দ্রুততম এবং যৌক্তিক সময়, এই দুইটাকে আনকোড করতে হবে এবং সেই আনকোডিংটা সমস্ত রাজনৈতিক দলকে নিয়ে, এবং আমি এই কথাটা অন্যরা আপনাদেরকে কখনো বলছে কিনা আমি মনে করি যে এই ঐক্যমতের জন্য যে সম্মেলন হবে বা রাজনৈতিক সব দল আসবে, সেখানে ওয়েটেড অ্যাভারেজ মেথড করতে হবে। সেটা কি? কার ওয়েটটা কত। আপনি সেই 4 জন বলবেন যে আমরা এটা মানি না, আপনি না মানলে ইউ ডোন্ট কাউন্ট। যারা না মানলে কাউন্ট হয় তাদের অ্যাভারেজ ওয়েটটা বেশি দিতে হবে, তা না হলে তো রিপ্রেজেন্টেটিভ হইল না। আপনার মতামতের যে জনগণের মতামতের রিফ্লেকশন তো তখনই হবে যখন অধিকাংশ লোক একটা জিনিসের কথা বলছে, সবার মত শুনতে হবে, সেটা ছোট স্টেক হোল্ডার হোক বড় স্টেক হোল্ডার হোক, কিন্তু যখন সিদ্ধান্তে যেতে হবে। আমি আর একটা ইস্যুও বলছিলাম যে দেখেন আমরা সবসময় বলি ঐক্যমত ঐক্যমত ঐক্যমত, কিন্তু আমাকে যদি কালকে আমার দলকে বা অন্য সমস্ত দলকে যদি আমাদের প্রধান উপদেষ্টা ডাকেন, তাহলে সেইখানে হোয়াট ইজ দি মেকানিজম অফ আরবিট্রেশন, যে উনরা বললেন যে এইটাই সঠিক, আমরা বললাম যে না এইটা সঠিক না, হু ইজ দি আরবিট্রেটর, কে করবে? তার মানে কেউ একজন চাপাই দিতে হবে। কে চাপাবে সেটা? এটাই আমি বলতে চাচ্ছি, কেউ তো জানে না, আমরা তো চাপাইলে মানবো না। মানে আপনি যদি আমাকে অন্যায়ভাবে কোনো কিছু চাপাইতে চান, চাপানো কথাটাই তো খারাপ। কিন্তু আমরা আবার যেমন আমি একটু শেষের দিকে বুঝতে পারছি, আমরা যেমন আর একটা কথা বলি যে আমাদের প্রধান উপদেষ্টা যেমন বলেন অনেক সময় যে যতটুকু ঐক্যমত হয় অতটুকু করে আমরা নির্বাচনের দিকে এগোবো। তা ঐক্যমত তো একটা ব্যাপারে সবার মধ্যে হয়ে যাওয়া উচিত ছিল এতদিন। হয়েছে তো না, হয়েছিল তো একদিন। এখনের কথা বলতেছি যে এখন যদি 90% লোকের কথা চিন্তা করেন, যারা হু কাউন্টস এবং যারা রাজনৈতিক দল তাদের সমর্থক এবং দেশের সাধারণ মানুষ, কিন্তু যেভাবেই হোক অনেক সময় আসে না যে ইউ আর ভেরি সিনসিয়ার কিন্তু ইউ মিজারেবলি ফেইল টু পারফর্ম ইউর ডিউটি। আজকে আমাদের সেইটা হচ্ছে প্রফেসর ইউনূস অত্যন্ত বরেণ্য ব্যক্তিত্ব, আমাদের দেশের গর্ব, জাতির গর্ব, কিন্তু একটা কথা অলওয়েজ মনে রাখতে হবে যে আমি ফুটবলের মেসি হইলেও ক্রিকেট খেলা যদি আমার সামনে দায়িত্ব দিয়ে দেওয়া হয়, অনেক সময় আই মে নট বি এবল টু পারফর্ম ইট 100%। সেইটাই আমার মনে হচ্ছে, কেন জানি দেখেন সমস্ত বিশ্বাস আস্থা তার উপরে ছেড়ে দেওয়া হয়েছে। উপদেষ্টা নিচ্ছে, কই তো কেউ এটা বলে না যে ওকে কালকে পদত্যাগ করাইতে হবে, পরশু পদত্যাগ, কেউ তো বলে নাই। কিন্তু তারপরেও আজকে এই আগুন, আর এক জায়গায় মানুষ হত্যা, সেক্রেটারিয়েটে কমিশনগুলো এরকম করতেছে, তার মানে কিন্তু এইগুলা হচ্ছে বলে আমাদের ধরেন একটা স্টেক হোল্ডাররা বলে দিল যে আজকে থেকে জুলাই বিপ্লব করে আমরা বিপ্লবের মাধ্যমে সব কিছু ঠিক করে ফেলবো। এইটা ঠিক না। এখনো আমি ব্যক্তিগতভাবে মনে করি একজন রাজনৈতিক ছোট কর্মী হিসেবে বসতে হবে, সবাইকে নিয়ে বসতে হবে, একটা যৌক্তিক সমাধানে আসতে হবে,
তা না হইলে কিন্তু দেশ এমন একটা পর্যায়ে যাবে যে আমরা চাইবো না, কিন্তু এর মাধ্যমে স্বৈরাচারকে উৎসাহিত করা হবে। ছোট্ট একটা কথা আপনার সাথে যুক্ত করি, খাবার যত মজাই হোক জিহ্বার উপরে খুব বেশি সময় রাখা যায় না, না, রাখতে হয় না। উচিত না। ডাক্তার মিজানুর রহমান, আমরা শেষ করব আপনার কাছে যে দুইটা শব্দ নিয়ে, যৌক্তিক এবং দ্রুততম সময়। দেখেন, আমি এটা কতদিন? এটা বিশেষ করে নির্ভর করবে সরকারের কাজের উপরে। আমরা যেমন সরকারের সঙ্গে দেখা করে আমরা বলেছিলাম যে আপনি এই যে সংস্কার কাজগুলো করবেন, এই সংস্কার কাজগুলো করার জন্যে যে সময়টা লাগবে সেই সময়টা আমরা তাদের কাছে জানতে চেয়েছিলাম, এবং সেই জায়গায় তারা বলল যে আমরা কমিশন করেছি, আমরা কাজে হাত দিচ্ছি, তারা ডিসেম্বরের মধ্যে তাদের কমিশনের রিপোর্টগুলো জমা দেবে সরকারের কাছে। আমরা সেই সময় পর্যন্ত অপেক্ষা করেছিলাম। দ্বিতীয়ত আমরা বলেছিলাম যে যৌক্তিক সময় বা দ্রুততম সময় বলতে, যেহেতু এটা একটি অন্তর্বর্তীকালীন সরকার, অনির্বাচিত সরকার, সেই জন্যে এই সরকার নির্বাচনের জন্য যে সংস্কার করা দরকার। কারণ আপনি জানেন গত 16 বছর ধরে এই দেশে যে 3টা নির্বাচন হয়েছে, কোনো নির্বাচনই অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হয়নি। দ্বিতীয়ত হলো যে 18 নির্বাচনে আমরা গিয়েছিলাম, সেখানেও আমরা দেখেছি যে দিনের ভোট রাতে হয়ে গেছে। এই যে নির্বাচন ব্যবস্থার সাথে যারা যুক্ত ছিল তাদের কিন্তু কাউকে আইনের আওতায় আনা সম্ভব হয়নি। এই জন্য নির্বাচন ব্যবস্থা সংস্কার করতে হবে, এরপরে নির্বাচনমুখী করতে হবে দেশকে। এই জন্যে আমরা বলেছিলাম একটা সময় যেটুকু লাগে সেটা সরকারই আমাদেরকে বলবে, এবং আমরা আশ্বস্ত হতে চাই। 26 সাল বলেছিল, 26 সালের জুনও বলেছিল। হ্যাঁ, সেই জায়গায় বলছি যে সরকার যেমন বলছে যে আমরা 25 সালের ডিসেম্বর কিংবা তারপরে বলছে জুন পর্যন্ত ইত্যাদি। প্রধান উপদেষ্টা বলছেন যে 25শে ডিসেম্বর অথবা 26শে জানুয়ারি। মানে কি দুর্ভাগ্যজনক একটা ব্যাপার, রাষ্ট্রের প্রধান নির্বাহী এই কথাটা বলার পরে তার প্রেস সেক্রেটারি বলে যে অথবা জুন 26। এটা তো একটা ইনসাবঅর্ডিনেশন। এইটা তো বলার মাধ্যমে এটা তো পুরো মানুষ হতাশ হয়েছে যে আপনি চিফ এক্সিকিউটিভ অফ দি কান্ট্রি, আপনি যখন বলেন ঘোষণা দিয়ে যে আমরা 25শে ডিসেম্বর অথবা জানুয়ারি 26শে করব, তারপরে আমার প্রেস সেক্রেটারি হাউ ডাজ হি ডিয়ার টু সে ইভেন দ্যাট যে না, এটা হয়তো জুন পর্যন্ত যেতে পারে, তার এখতিয়ারেই তো পড়ে না। আমি যেটা শেষ করতে চাই এইভাবে, অর্থাৎ আমি যেটা বলতে চাইছিলাম সেটা আমার সম্মানিত সহ-আলোচক তিনি তুলে ধরেছেন। আপনি যদি আজকের দিনটাও দেখেন, এই যে 31 ডিসেম্বর জুলাইয়ের যে বিপ্লবের যে ঘোষণা তারা দিতে চাচ্ছে, আজকে তারা প্রেস কনফারেন্স করেছে। এখন আজকে ছাত্ররা, আমি একটু যুক্ত করে দিব আপনার সাথে। জি, মাননীয় প্রধান উপদেষ্টার প্রেস সচিব এই বিষয়ে একটা মন্তব্য করেছেন যে এর সাথে সরকারের কোনো সংশ্লিষ্টতা নাই। কিন্তু আপনারা যদি দেখেন সরকারের একজন উপদেষ্টা জনাব নাহিদ ইসলাম, তিনি কিন্তু প্রেসের মধ্যে আজকে এই বিপ্লবে কি কি ঘোষণা আসতে পারে তারও কিছুটা ইঙ্গিত তিনি দিয়েছেন। তাহলে যিনি সরকারের দায়িত্বে আছেন, উপদেষ্টা আছেন, তিনি তো সরকারের অংশ। আপনি তো সরকারের প্রেস সেক্রেটারি যদি বলে যে সরকারের এর সাথে এই ঘোষণার সাথে সম্পৃক্ততা নাই, অথচ একজন উপদেষ্টা যদি এই ঘোষণার মধ্যে কি আসতে পারে তার যদি একটা ইঙ্গিত দেন, সাংবাদিকদের মুখোমুখি যদি তার সপক্ষে বক্তব্য দেন, তাহলে আমরা কি মনে করতে পারি যে সরকারের যে কোনো ধরনের ইঙ্গিতে কিংবা সরকারের সাথে নেপথ্যে আলোচনা করি এগুলো হচ্ছে, যদি এটা আমাদের কাছে এরম সন্দেহ হয়, এটা তো অমূলক কিছু না। এখন আমার একটা বিষয় আপনার কাছে, আপনার মাধ্যমে আমি তুলে ধরতে চাই, সেটা হচ্ছে যে শেখ হাসিনার দুঃশাসন দিয়ে আপনি মুক্তিযুদ্ধ এবং 72-এর সংবিধানকে প্রশ্নবিদ্ধ সব কিছু করতে পারেন না। কারণ শেখ হাসিনা মুক্তিযুদ্ধে তো তার বাবা ওই ধরনের কাজ করে গণতন্ত্র হত্যা করে আপনি শেখ মুজিবুর রহমানের শাসনামল নিয়ে প্রশ্ন তোলেন, আপনি বিএনপির শাসনামল নিয়ে প্রশ্ন তুলতে পারেন, আপনি যে এরশাদের শাসনামল নিয়ে প্রশ্ন তুলতে পারেন, কিন্তু মুক্তিযুদ্ধকে নিয়ে আপনি প্রশ্ন তুলতে পারেন না। এখানে আমি বলি যে সবাই সম্মান করে, এখন মুক্তিযুদ্ধে তো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি মুক্তিযুদ্ধের ঘোষণা শুধু না, তিনি তো সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। মুক্তিযুদ্ধ কি শুধু আওয়ামী লীগ করেছিল?
আমার আপন মামা মুক্তিযুদ্ধে শহীদ হয়েছে। এদেশে বাম রাজনীতিবিদ যারা, তারা কি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে নাই? তখন সকল রাজনৈতিক দল, শুধু জামাত বাদ দিয়ে, আপনি দেখেন মুসলিম লীগ বাদ দিয়ে সকল প্রগতিশীল সমস্ত রাজনৈতিক দলগুলো ছিল, এই দেশের যারা জনতা ছিল, ছাত্র ছিল, সবাই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে। এই জন্য আমরা একটা কথা বলি যে এই জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে একটি জাতীয় ঐক্য গড়ে উঠেছে। সেই জাতীয় ঐক্য উঠেছিল, যে জাতীয় ঐক্য গড়ে উঠেছে, সেই জাতীয় ঐক্যের ফসল হচ্ছে ডক্টর ইউনূসের সরকার। এই সরকার কোনো কারণে বিতর্কে পড়ুক কিংবা ব্যর্থ হোক কিংবা তার দক্ষতা হারাক, এটা আমরা চাই না। আমরা চাই যে ছাত্রদের মধ্যে এবং রাজনৈতিক দলের মধ্যে যে সেতুবন্ধন প্রতিষ্ঠিত হয়েছে, সেই সেতুবন্ধন অটুট থাকুক এবং আমরা যাতে সবাই মিলে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে একটি যাতে নতুন বাংলাদেশ প্রতিষ্ঠার যে স্বপ্ন, যে ঘোষণা, সেটা যাতে আমরা বাস্তবায়ন করতে পারি, এটাই হচ্ছে আমাদের ধন্যবাদ প্রত্যাশা। ডাক্তার মিজানুর রহমান, আব্দুল লতিফ সম্রাট, অসংখ্য আর ধন্যবাদ। কিছু বলার নেই? আমরা শেষ করতে চাচ্ছি। আচ্ছা, করো। শেষ করব? হ্যাঁ, প্লিজ। ওকে, ধন্যবাদ সম্মানিত দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল, দেখা হতে পারে সেই অনুষ্ঠানে। ভালো থাকবেন সবাই, আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা।